ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। সো কোয়াইট ইজি একটা প্রবলেম। সো আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে ধরো পৃথিবী। সো এই পৃথিবীর ভূপৃষ্ঠ বলতে আমরা বুঝতেছি কি, কেন্দ্র থেকে ক্যাপিটাল আর দূরত্বে এই অবস্থানে অভিকর্ষ ত্বরণ যদি জিই হয়, তাহলে তোমার কত গভীরতায় সেটার মান 1/4 হবে। সো প্রথমত আমরা জানি ভূপৃষ্ঠতে অভিকর্ষ ত্বরণের মান হয় সর্বোচ্চ। এখন ভূপৃষ্ঠ থেকে আমরা উপরে যাই বা নিচে যাই, উপরে যাই অর্থাৎ এই দিকে যাই অথবা নিচের দিকে, যেরকমভাবেই আমরা যাই না কেন, আমাদের জি এর মান সবসময় কী হয়, কমতে থাকে। তাহলে আমাদের এই কেসে নিচের দিকে আমাকে যাইতে হবে এবং একটা নির্দিষ্ট গভীরতায় আমাকে যেতে বলছে। তাহলে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায়, অর্থাৎ যেই গভীরতাটা আমাকে মাপতে বলছে সেই গভীরতাটা অ্যাকচুয়ালি কোত্থেকে? এটা কি তোমার কেন্দ্র থেকে গভীরতা, নাকি ভূপৃষ্ঠের এই যে সারফেস থেকে সেটা থেকে গভীরতা? সো প্রশ্নের ভাষা দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের যেই দূরত্বটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে। দ্যাট মিন্স এই যে সারফেসটা আছে না, সারফেস থেকে কতটুকু গভীরতায় গেলে আমাদের যে অভিকর্ষ ত্বরণের মান 1/4 হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সতর্কতা জিনিস, যে আমরা যে দূরত্বটা বের করব সেটা হচ্ছে উপর থেকে দূরত্ব। অর্থাৎ আমি ধরে নিলাম ডি দূরত্ব যদি সে নিচের দিকে চলে আসে, তখন অভিকর্ষ ত্বরণের মান কত হবে? সো আমরা জানি এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা ডি অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন, যেটা 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস ডি, এই সূত্র দিয়ে চাইলে তোমরা এটা করতে পারো। অথবা আমরা তার আরেকটা সূত্র আমরা ইউজ করতে পারি এখানে, সেটা হচ্ছে জি অফ ই। অর্থাৎ ভূপৃষ্ঠের জন্য যে অভিকর্ষ ত্বরণ, সেটাকে যদি আমরা এই সূত্রটা যেরকমভাবে ডিরাইভ করে পাইছি সেরকমভাবে যদি অভিকর্ষ ভূপৃষ্ঠের জন্য যদি আমরা লিখতাম, তখন আমাদের সূত্রটা হয়তো এরকম 4/3 পাই রো জি আর। কারণ পৃষ্ঠে গভীরতা কত, 0 না? তাহলে উপরের সূত্রে শুধু তুমি ডি এর মান 0 বসাইলে নিচের সূত্রটা পাওয়া যাবে। তাহলে এই দুইটা সূত্র যদি তুমি এখন ভাগ দাও, তোমার দরকার কিসের মান? তোমার দরকার ডি এর মান দরকার। তাহলে একটা কাজ করি, আমি জিডিকে জিই দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে আমাদের উপরে থাকবে আর মাইনাস ডি এবং নিচে থাকবে কত, আর। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 - ডি বাই আর। অথবা আমি যদি এই ডি বাই আরকে এক পাশে রাখি, ধরো বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ডি বাই আর হয়ে গেল। আর ওই পাশে থাকবে কি, মাইনাস জিডি ডিভাইডেড বাই জিই। ওকে, সো আমাকে তো প্রশ্নে বলাই আছে যে আমাদের ভূপৃষ্ঠের মানের 1/4 হতে হবে জিডি এর মান। অর্থাৎ জিডি এর যে ভ্যালু সেটা হবে 1/4 অফ জিই এবং নিচে হবে জিই। সো এটা যদি কাটো, 1 - 1/4, দ্যাট ইজ 3/4। তাহলে তোমার যদি এখানে ডি এর মান প্রয়োজন হয়, তাহলে আরটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে 3/4 ইন্টু ক্যাপিটাল আর। সো এত দূরত্ব তো না, এটা ভূপৃষ্ঠ থেকে এত গভীরতায় তোমার অভিকর্ষ ত্বরণের মান 1/4 হবে। এখন প্রশ্নটা যদি অন্যভাবে চাইতো যে কেন্দ্র থেকে কত দূরত্বে, সেটা কত হবে? সেটা হবে আমাদের ক্যাপিটাল আর মাইনাস 3/4 আর, দ্যাট ইজ r/4। সো এই দূরত্ব হচ্ছে তোমার কেন্দ্র থেকে। বাট এটা হচ্ছে আমাদের কি, প্রশ্ন অনুযায়ী আমাদের অ্যান্সার। ওকে, তারপরেরটা, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি হবে? তার মানে তুমি যদি কোনো একটা, ধরো যে কোনো একটা পরিবেশের টেম্পারেচার মাপতেছো, তোমার হাতে দুই ধরনের স্কেল আছে, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল আর একটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল। তো ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের চেয়ে 10 ডিগ্রি বেশি হবে। তার মানে ধরো তুমি তোমার রুমের টেম্পারেচারটা মাপতেছো, তুমি তোমার সেলসিয়াস স্কেলে মেপে তোমার ওই রুমের টেম্পারেচার পাইছো C°C। এখন তুমি যদি ফারেনহাইটে মাপো, অর্থাৎ সি তো একটা সংখ্যা হবে না, সে সাপোজ আমি বললাম 27°C, তো এই সংখ্যাটার চেয়ে 10 একক বেশি মান তোমার পাবা তুমি যদি ফারেনহাইট স্কেল দিয়ে মাপো। বোঝা গেছে? তার মানে ফারেনহাইট স্কেলের যে ভ্যালু, সেটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের সাথে 10 যোগ করলে যেই ভ্যালুটা পাবো সেটা। এখন আমরা তো জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? F - 32 / 9
ইজ ইকুয়ালস টু C/5। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, আমাদের ফারেনহাইটের মান C+10, ওইটা যদি আমি এখানে বসাই, আমাদের কত ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই ভ্যালুটা হইতে হবে। ধরো C+10 -32/9 ইজ ইকুয়ালস টু C/5। আমি যদি উভয় পাশে আর গুণ দেই, তাহলে এক পাশে হবে আমাদের এখানে 5C, তাহলে এখানে হচ্ছে -32 + 10, তাহলে -22, তাহলে -22-এর সাথে 5 গুণ হবে ইকুয়ালস 9C হবে। 5C-কে যদি ওই পাশে নিয়ে যাও, যদি বিয়োগ দাও, তাহলে এই পাশে শুধুমাত্র 4C থাকবে। তাহলে 4C হচ্ছে -22 × 5। তাহলে এখান থেকে তুমি যদি C এর ভ্যালুটা বের করো, তাহলে -22 × 5 / 4। এখন এটা তো হাতে কলমে ক্যালকুলেট করা উচিত তোমাদের। তাহলে 4 দিয়ে যদি আমি কাটি, 4 × 5 = 20, 22 / 4, 4 × 5 = 20, 20। তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে কত? 5.5। তাহলে 5.5-এর সাথে তুমি যদি 5 মাল্টিপ্লাই করো, অ্যান্সার হবে -27.5। তার মানে তোমার ওই রুমের টেম্পারেচার অ্যাকচুয়ালি কত ছিল? -27.5 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তুমি যদি ফারেনহাইটে কনভার্ট করো, সেই ফারেনহাইটে এটার ভ্যালু হবে তোমার এটার সাথে 10 যোগ করলে যত ভ্যালুটা আসবে আর কি, মানে -17.5 ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেটারে এই জিনিসটা একটু তোমরা ভেরিফাই করে নিতে পারো যে এত ডিগ্রি ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করে দেখবা এত সেলসিয়াস আসতেছে, অথবা এত ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করে দেখবা এত ফারেনহাইট আসতেছে। ওকে, যদি একটা বস্তু আলোর বেগে ধাবিত হয়, তাহলে এর ভর কত হবে? সো এটা খুবই কঠিন কোনো কিছু ম্যাথ না। আমরা জানি একটা বস্তুর ভেলোসিটিগুলা যখন আলোর বেগের কাছাকাছি বেগে যায়, তখন তার ভর আপেক্ষিক হয়ে যায়, অর্থাৎ তার ভরের মানটা কিন্তু বেড়ে যায়। তো আমি যদি চিন্তা করি গতিশীল অবস্থায় ভর যদি m হয়, তাহলে সেটার ইকুয়েশন হবে m0, অর্থাৎ তার নিশ্চল অবস্থার ভর ডিভাইডেড বাই 1 - v²/c²। এখন তোমার নিশ্চল অবস্থার ভর কত সেটা তো আমরা জানি না, ধরে নিলাম m0। এখন তোমার যদি বস্তুর বেগ আলোর বেগের সমান হয়ে যায়, দ্যাট মিনস v এর মান যদি তোমার c এর সমান হয়ে যায়, তাহলে খেয়াল করো তো এই ভ্যালুটার মান কত আসে? এটার মান কিন্তু 1 আসে। তাহলে ভগ্নাংশের নিচে কিন্তু দেখো এখানে 0 রয়ে গেল না? তাহলে কোনো কিছুকে যদি আমরা 0 দিয়ে ভাগ দিই, ভ্যালুটা কত আসবে? ইনফিনিটি আসবে। বুঝা গেল? সো আমাদের এখানে বস্তুর ভর কত হবে? অসীম। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? মানে আমাদের যদি এখানে nth অর্থাৎ nতম কক্ষপথের শক্তি বের করতে বলতো, এবং আমাকে যদি প্রথম কক্ষপথের শক্তির মান যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা যদি E0 হয়, nতম কক্ষপথের শক্তির মান অর্থাৎ En, সেটা হবে আমরা জানি E0 / n²। কার জন্যে? অনলি ফর হাইড্রোজেন। অন্য কোনো পরমাণুর জন্য কি ইউজ করা যাবে না? এটা অবশ্যই যাবে, বাট তখন তোমাকে Z অর্থাৎ অন্য একটা পরমাণুর তুমি চিনবা যেই বৈশিষ্ট্য দিয়ে, তার পারমাণবিক সংখ্যা দিয়ে, সেই বৈশিষ্ট্যটা তোমার এই সূত্রের ভিতরে ইনক্লুড করতে হবে। সো হাইড্রোজেনের জন্য তোমার Z এর মান 1, যেহেতু সূত্রে Z না বসালেও হয়, তাহলে En এর জায়গায় আমরা লিখব E2, যেহেতু দ্বিতীয় কক্ষপথের শক্তি দরকার। উপরে হবে প্রথম কক্ষপথের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই n², মানে 2²। তাহলে 4 দিয়ে যদি 13.6কে ভাগ দিই, এটা অবশ্যই জানার কথা তোমাদের, 3.4 ইলেকট্রন ভোল্ট হবে অ্যান্সার। ওকে, কেন নেগেটিভ হয় এটা আশা করি অনেকে জানো। ইলেকট্রনের একটা পরমাণুর কক্ষপথে সে যখন আবর্তন করতেছে, এটা একটা স্ট্যাবল সিস্টেম। সো এটা একটা স্ট্যাবল ঘটনা যেটা তোমার প্রকৃতিতে ঘটতেছে। সো প্রকৃতিতে ঘটা যে কোনো স্ট্যাবল একটা সিস্টেমের নেট যেই এনার্জিটা তুমি পাবা, সেটা অলওয়েজ থাকবে কত? নেগেটিভ, বা নেগেটিভ মানে হচ্ছে লেস। যে কোনো একটা জিনিস যদি সে স্ট্যাবলে থাকে, তাহলে সে তার সর্বনিম্ন শক্তির অবস্থায় থাকতে চায়।
এই কারণে শক্তিটা নর্মালি তোমার এখানে নেগেটিভ আছে। আচ্ছা, কোনো ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে পৃষ্ঠ হতে নিঃসৃত কণা কোনটি? তার মানে আমাদের এখানে একটা ধাতব পাত আছে, চিন্তা করো, বা পাতের কথা বলা নাই, ধরো একটা ধাতুর পৃষ্ঠের কথা বলা আছে, ধরো এটা হচ্ছে সেই ধাতুটা। সো এটার পৃষ্ঠ, এই পৃষ্ঠের ভিতরে তুমি কি করছো, অতি বেগুনি রশ্মি এখানে নিক্ষেপ করছো। সো অতি বেগুনি রশ্মি বলতে এখানে কি বোঝানো হয়েছে? অতি বেগুনি রশ্মির কোনো স্পেশাল প্রপার্টি আছে? এটা কিন্তু কোনো স্পেশাল প্রপার্টি নাই, এটা এক ধরনের তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বক তরঙ্গ। সো তড়িৎচুম্বক তরঙ্গ, যত ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ আছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল ধরনের তড়িৎচুম্বক তরঙ্গের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। সেই শক্তিগুলোকে আমরা কি বলি? ফোটন। অর্থাৎ এই ফোটনের প্যাকেট এই তরঙ্গ আকার এখানে এসে এসে তোমার এই ধাতুর পাতের উপর আঘাত করতেছে একটা নির্দিষ্ট শক্তি দিয়ে। এখন ধাতব পাতের ভিতরে কি আছে? অ্যাটম আছে। সো অ্যাটমগুলার যে সর্বশেষ শক্তি স্তর সেগুলোই তো সারফেসে থাকবে না, কারণ অ্যাটমগুলা যদি একটার সাথে আরেকটা ক্যালাস আকারে গঠিত থাকে এরকমভাবে, তাহলে দেখো তো একেবারে সারফেসে তোমার কিন্তু সর্বশেষ শক্তি স্তর সেটা তো সারফেসে থাকবেই, তারপরে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা সেটা কিন্তু সহজেই তুমি সেটার সন্ধান কিন্তু তুমি সহজে পেয়ে যাবে বাইরে থেকে যদি তুমি খোঁজ করতে চাও। অর্থাৎ বাইরে থেকে যে ফোটনগুলো তুমি পাঠাইলা সেটা কিন্তু সহজেই সেই ইলেকট্রনগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তাহলে ইলেকট্রনের সাথে যখন ফোটন যায় আঘাত হয়, অর্থাৎ ইলেকট্রন প্লাস ফোটন, তখন কি হয়? ফোটন যেই শক্তিটা নিয়ে আসতেছিল সেই শক্তির কিছু অংশ শক্তি সে ইলেকট্রনের সাথে যখন সংঘর্ষে লিপ্ত হয় ইলেকট্রন সেখান থেকে শোষণ করে নেয়। ফলে ইলেকট্রন এই সর্বশেষ শক্তিস্তরে যেই বন্ধনের মাধ্যমে আবদ্ধ ছিল ওই পরমাণুতে, নিউক্লিয়াসের সাথে যে আবদ্ধ একটা বন্ধন ছিল সেই বন্ধনটা কিন্তু ভেঙে দেয়। তাহলে যেই বন্ধনটা যে ভাঙে সেই বন্ধনের মানটা হচ্ছে তোমার ডাব্লিউ বা ওয়ার্ক ফাংশন, যেটাকে আমরা বলি কি? কার্যাপেক্ষক। সো কার্যাপেক্ষক পরিমাণ এনার্জি তোমার লাগবে ইলেকট্রনটা ওই সারফেস থেকে মুক্ত হইতে। মুক্ত মানে কি? ধরো সে এখান থেকে বের হয়ে এখানে এসে গেল, এটা হচ্ছে মুক্ত হওয়া। তো এটা করার জন্য তোমার ডাব্লিউ পরিমাণ শক্তি দরকার। বাট তুমি যে অতিবেগুনি রশ্মি দিলা সেগুলো কিন্তু নর্মালি তোমার খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয়। অতিবেগুনি রশ্মির ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু খুবই ছোট হয়, এবং আমরা জানি তরঙ্গের যে শক্তি সেটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সো তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মান যত ছোট হবে তোমার শক্তির মান কি তত বেশি হবে। তাহলে খুব বেশি পরিমাণ শক্তি দিয়ে যে তুমি আঘাত করতেছো ফোটনের, সবগুলা শক্তি কিন্তু তোমার ডাব্লিউটা বের করার জন্য ব্যয়। ডাব্লিউ এই মানটা পৌঁছানোর জন্য যেই ভ্যালুটা দরকার তার চেয়ে বেশি শক্তি আমি দান করতেছি, কিন্তু তার তো লাগতেছে না বের হওয়ার জন্য এত শক্তি। তাহলে এক্সট্রা যে এনার্জিটা বাকি, অর্থাৎ ডাব্লিউ থেকে থেকে যদি ডাব্লিউ বাদ দাও, এই যে এক্সট্রা যে এনার্জিটা থাকবে সেই এক্সট্রা এনার্জিটা সে কী করবে? সেই এক্সট্রা এনার্জি দিয়ে সে কে ম্যাক্স অর্থাৎ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সে এখান থেকে ছুটে চলে যাবে। এই ভেলোসিটির কারণে তার একটা গতিশক্তি চলে আসবে। তার মানে যেই পরিমাণ শক্তি আমি তাকে দিলাম ফোটনের মাধ্যমে সেটা ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক এবং গতিশক্তিতে ব্যয় হয়ে গেল। ফলে এখানে থেকে কী দেখো, ইলেকট্রনগুলো কিন্তু চলে যাইতেছে না। তার মানে কি? ইলেকট্রনগুলো কিন্তু এখান থেকে নিঃসৃত হয়ে গেছে। তাহলে তোমার অতিবেগুনি রশ্মি ফেলার ফলে যে নিঃসৃত যে কণাটা সেটার নাম কি? ইলেকট্রন। ওকে।